নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা একটি দারুণ মজার গল্প পাঠ করে শোনাব। আজ যে গল্পটি আপনাদের সামনে পাঠ করব, গল্পটির নাম ক্যাটস টু র্যাটস। আশা করছি গল্পটি শুনে আপনারা ভীষণ আনন্দিত হবেন। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা হাসির মজার একটি গল্প, ক্যাটস টু র্যাটস। শিঙি মশাই অর্থাৎ নন্দদুলাল সিংহ, যাকে সবাই বলে নাদু সিংহি, ঠিক কবে থেকে এবং কেন যে বেড়াল পুষতে শুরু করেন বলা কঠিন। কেউ বলে তিন কুলে কেউ নেই, অত বড় বাড়িতে একা থাকেন, তাই বেড়াল পোষার শখ। এই বুড়ো বয়সে একটা কিছু নিয়ে তো থাকতে হবে। আবার কেউ বলেন বন্ধু হাঁদু ডাক্তার অর্থাৎ হৃদয়রঞ্জন সর্বাধিকারীর পরামর্শে বেড়াল নাকি বাতের জায়গা চেটে দিলে রোগটা দিব্যি সেরে যায়। শিঙি মশাইয়ের হাঁটুর ওই বাত সারাতে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ হয়ে যাচ্ছিল যে, এখন বেড়াল পুষে রোগ সারিয়ে কেমন আনন্দে আছেন। প্রতিদিন ভোরবেলা উঠে নদীর ধারে মাঠটায় ছোটাছুটি করেন। দেখলে কে বলবে উনি 65 বছরের বুড়ো মানুষ। সব কথাই সত্যি। এ মফস্বল শহরের রিটায়ার্ড উকিল শিঙি মশাইয়ের সম্মানও প্রচুর। মাঝে মধ্যে প্রায় তাকে নানান ফাংশনে সভাপতি হয়ে যেতে হয়। কখনো মন্ত্রী বা দেশ নেতারা এলেও তাঁর সভাপতি হবার জন্যে ডাক পড়ে। পুজো বা এক্সিবিশনে ফিতে কেটে উদ্বোধনও করতে হয় তাকে। কিন্তু আজকাল আগের মতো আর একা যান না, সঙ্গে থাকে আবার কে, এক গাদা বেড়াল। বেড়ালগুলো কিন্তু ভারী সভ্য, গম্ভীর মুখে সভায় বসে থাকে। দরকার হলে 2 থাবা ঠুকে হাততালিও দেয়। হ্যাঁ, নাদু সিংহি আজকাল বেড়াল ছাড়া থাকেন না। খেতে শুতে উঠতে বসতে তাঁর সঙ্গী এক পাল বেড়াল। প্রথমে নাকি এক জোড়া পুষেছিলেন, তারপর মা ষষ্ঠীর দয়ায় এখন সিঙি বাড়ির উঠোনে বেড়াল, ঘরে বেড়াল, জানলায় বেড়াল, ছাদের কার্নিশে, দরজায়, বাথরুমে, শোবার ঘরে, রান্নাঘরে সবখানে গিজগিজ করছে বেড়াল বংশ। শীতের দুপুরে দেখা যায় সিঙি বাড়ির ছাদে ওরা দিব্যি রোদ পোয়াচ্ছে। তখন বোঝা যায় নাদু সিংহিও আরাম কেদারা পেতে গায়ে রোদ নিচ্ছেন ছাদে। ভোরবেলা তিনি যখন নদীর ধারের খেলার মাঠে দৌড়াদৌড়ি করছেন, তখনও বেড়ালগুলো সঙ্গে আছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত লাগে বিকেলবেলা। নাদু সিংহির যে মান্ধাত্তা আমলের ফোর্ড গাড়িটি চেপে আদালতে যেতেন, তা এখনও রয়েছে। গাঁক গাঁক করে দিব্যি সেটা ছুটতে পারে এবং বিকেলবেলা বড় রাস্তা দিয়ে 2-4 মাইল চক্কর দিয়ে বেড়ানোর অভ্যেস তাঁর আছে। তখন দেখা যায় গাড়ির ছাদে, পাদানিতে, বনেটে আর ভেতরে বেড়ালগুলো চুপচাপ বসে আছে। এসব বেড়ালের নাওয়া খাওয়া দেখাশোনার জন্যে কয়েকজন লোক রেখেছিলেন গোড়ায়, কিন্তু তারা যেমন ফাঁকিবাজ তেমনই সব চোট্টা। বেড়ালের দুধ, পনির, মাছ, মাংস ইত্যাদি খাবারে ভাগ বসাতে শুরু করেছিল। এদিকে বিড়ালগুলো শুকিয়ে চিমসে হয়ে যাচ্ছিল। তখন সবাইকে তাড়িয়ে কলকাতা থেকে নিয়ে এলেন এক বেড়াল বিজ্ঞানীকে, মোটা টাকা মাইনে দিয়ে রাখলেন।
এই ভদ্রলোকের নাম ডক্টর ডি.জি. ঢাউল, MCS, TAE। রোগা শিরিঙ্গে চেহারা, মাথাটা প্রকাণ্ড, লম্বা ঝুলো গোঁফ আর এক চিলতে ছাগলদাড়ি আছে মুখে। ঢোলা পাতলুন কোট আর টাই পরে সব সময় বেড়ালদের ট্রেনিং দিচ্ছেন। পাশের বাড়ির হাঁদু ডাক্তারের ভাগ্নে ন্যাপলা ওরফে নেপাল শহরের দুধে খচ্চর ছেলে, ক্লাস 9-এ পড়ে, বিচ্চুর মতো চেহারা। সে ডক্টর ঢাউলের সঙ্গে ভাব জমাতে গিয়েছিল। প্রথমেই লম্বা এক নমস্কার ঠুকে স্যার বলে বেড়াল বিজ্ঞানীর মন গলিয়ে দিয়েছিল ন্যাপলা। তারপর আস্তে আস্তে নিজ মূর্তি ধরেছিল। স্যার, ঢাউল পদবিটা তো কোথাও শুনিনি। আপনার নাম ডক্টর দোলগোবিন্দ ঢোল, তাই না স্যার? ডক্টর ঢাউল একটু বিরক্ত হয়েছিলেন নিশ্চয়ই। বলেছিলেন, শেক্সপিয়ার পড়েছ? পড়লে জানতে নামে কি আসে যায়। স্যার, MCSটা কি মাস্টার অফ ক্যাট সাইকোলজি? টেরা চোখে তাকিয়ে ডক্টর ঢাউল শুধু একবার ঘোঁত গোছের কি একটা আওয়াজ করেছিলেন। আর স্যার, TEটা হচ্ছে টাইগার্স আন্টি এক্সপার্ট, অর্থাৎ বাঘের মাসিদের বিশেষজ্ঞ। ডক্টর ঢাউল এবার চটে উঠেছিলেন। দেখো হে ছোকরা, ডক্টর ডি.জি. ঢাউলকে তোমাদের এই এদো মফস্বলে সব বাজে কথা বলার সাহস হয়। তোমরা কি খবরই বা রাখো জানো? বিশ্বে যে কজন বিড়াল তত্ত্ববিদ বিশেষজ্ঞ আছেন তাদের একজন আমি। জানো তুমি যে 7th ইন্টারন্যাশনাল ক্যাট সেমিনারে প্রিজাইড করেছিলাম আমি? খবর রাখো, ডুরেন্টন ভন হর্ক ইউনিভার্সিটিতে ডক্টর হেডস্পিটস্কভ রাস্কেলভের সহকারী হয়ে 7 বছর বিড়ালের কটা প্রাণ আছে তাই নিয়ে গবেষণা করেছিলুম। ন্যাপলা এবার কৌতূহলী হয়েছিল। কি বললেন স্যার, কি বললেন স্যার? বিড়ালের কটা প্রাণ? বিড়ালদের প্রাণ থাকে স্যার? তার ছাত্রসুলভ আগ্রহ দেখে ডক্টর ঢাউলের মেজাজ একটু ভালো হয়েছিল। বলেছিলেন, দেখো, কথায় বলে বিড়ালের 9টা প্রাণ। কেন স্যার, কেন স্যার? তুমি কিছু জানো না দেখছি। বিড়াল খুব সহজে মরে না। 30 ফুট উঁচু থেকে ফেলে দাও, দিব্যি গা ঝাড়া দিয়ে হেঁটে যাবে। বস্তায় ভরে 250 বার মুগুর মারো, কিন্তু গেরো খুললেই দেখবে ম্যাও করে বেরিয়ে লাফ দিয়ে পালাবে। বিড়াল মারা সহজ নয়। তা আমার গবেষণার বিষয় ছিল বিড়ালের প্রাণের সংখ্যা সত্যি সত্যি 9টা না তার কম কিংবা বেশি। বলে ডক্টর ঢাউল অ্যাক্টিভ নস্যি নিয়েছিলেন। ন্যাপলা বলেছিল, কি দেখলেন স্যার? দেখলুম কি বলছো হে? প্রমাণ করলুম যে বিড়াল একটা প্রাণ নিয়েই জন্মায়, কিন্তু প্রতি মাসে আরও একটা করে প্রাণ গজায় তার। কাজেই যে বিড়ালের বয়স 9 মাস তার 9টা প্রাণ, কিন্তু যার বয়স 3 বছর তার কটা হয়? 36টি স্যার। রাইট, অঙ্কে তোমার মাথা আছে। তা স্যার, এত বড় আবিষ্কারের জন্যে আপনাকে নোবেল প্রাইজ দিল না? ডক্টর ঢাউল দুঃখিত হয়ে বলেছিলেন, আর বলো না, নামটা প্যানেলে উঠল, সব ঠিকঠাক অ্যানাউন্স করতে যাচ্ছে, হঠাৎ সুইডেনের এক বিজ্ঞানী ডক্টর টানিকেন ফন কিনকিনা বেমক্কা বাগড়া দিয়ে বসলেন। ঠিক সেই সময় পাশের বাড়ির ছাদ থেকে হাঁদু ডাক্তার ন্যাপলাকে ডাকতে শুরু করেছিলেন।
নেপা, এই নেপা, নেপো, শিগগিরই আয় হারামজাদা। নেপালচন্দ্র মামাকে জমের মতো ভয় করে, তক্ষুনি দৌড়ে চলে আসতে হয়েছিল তাকে। বেশ চলছিল সব। হঠাৎ একদিন শিঙিমশাই আর তাঁর বন্ধু হাঁদু ডাক্তারের সঙ্গে জোর মন কষাকষি হয়ে গেল। শিঙিমশাই বেড়াল পোষার পর থেকে স্বভাবত হাঁদুবাবুর বাড়িতে ইঁদুরের উৎপাত বেশ বেড়ে গিয়েছিল, কারণ শিঙি বাড়ির সব ইঁদুর পালিয়ে ডাক্তার বাড়ির আশ্রয় প্রার্থী হয়েছিল। সেই বাস্তুহারা ইঁদুরগুলোর জ্বালায় হাঁদুবাবু অস্থির হয়ে পড়েছিলেন। তখন ন্যাবলাই বলল, মামা, আমরাও বেড়াল পুষি। হাঁদুবাবু রুগী পত্তর নিয়ে এত ব্যস্ত মানুষ, বললেন, বেড়াল পুষলে ইঁদুর পালাবে জানি, কিন্তু এ তো একটা বেড়ালের কম্য নয় রে নেপো। কমপক্ষে লাখখানেক ইঁদুর জড়ো হয়েছে, দিনে দিনে বাড়ছে। এত ইঁদুরের মধ্যে একটা বেড়াল নির্ঘাত বেঘরে মারা পড়বে। পুষতে হলে নাদুর মতো শখানেক পুষতে হয়। কে তাদের দেখাশোনা করবে? আমি বাবু পয়সা খরচ করে সায়েন্টিস্ট রাখতে পারবো না বলে দিচ্ছি। নেপাল বলল, কিচ্ছু দরকার নেই মামা, সে আমি ম্যানেজ করবো খন। নেপাল জানে শিঙিমশাই প্রাণ গেলেও একটা বেড়াল ধারেও দেবেন না। তাছাড়া ডক্টর ঢাউল এসে অলিম্পিকের খেলোয়াড়দের মতো বেড়ালগুলোর গায়ে নম্বর দেগে দিয়েছেন, চুরি করে আনলেও ধরা পড়ে যাবে। অথচ অমন ট্রেনিং পাওয়া ভালো জাতের বেড়াল ছাড়া কাজও হবে না। তা বেড়ালগুলোকে যদি শিঙিমশাই ও ডক্টর ঢাউলকে বলে এক রাত্রিরের জন্য নেমন্তন্ন করা হয়, তাহলে কি কাজ হবে না? আলবাত হবে, খুব হবে। মামাকে এখন রাজি করানো দরকার। কিছু খরচা তো হবেই। অতিথিদের দুধ, মাছ ইত্যাদি না খেতে দিলেই বা চলবে কেন? হাঁদুবাবু ব্যস্ত মানুষ, শুনে বললেন, কথাটা মন্দ নয়, তা তুই যা ভালো বুঝিস কর বাবা, টাকা যা লাগবে লাগুক। বেটার ছেলে ইঁদুরগুলো কাঁড়ি কাঁড়ি সেঁকো বিষ হজম করে দিব্যি বেঁচে আছে রে। শিঙির বেড়াল ছাড়া আর উপায় সত্যি নেই, তাই কর নেপো। হুকুম পেয়ে শ্রীমান নেপাল যা আয়োজন করল তা রীতিমতো রাজস্ব যজ্ঞ। মনটাক দুধ আর 1.5 মনটাক ছোট বড় নানা জাতের মাছের অর্ডার দিয়ে এলো তক্ষুনি। বৃহস্পতিবার বলে মাংসটা পাওয়া যাবে না। শিঙিমশাই রাজি হয়ে গেছেন শুনেই ডাক্তার ঢাউলও খুব খুশি। বেড়াল বিজ্ঞানে লেখা আছে, মাঝে মাঝে ওদের নেমন্তন্ন খাইয়ে মুখ বদল করা ভালো। তাতে আহারে রুচি বাড়ে, জীবনে বৈচিত্র্য আসে, একঘেয়েমি কারই বা ভালো লাগে। নাদু সিংহি বললেন, এ তো উত্তম প্রস্তাব বাবা নেপা। তোমরা আমার নিজের লোক, আমার বেড়ালগুলো তোমাদের বাড়ি একবেলা খাবে, সে তো আনন্দের কথা। এসো খন, সন্ধেবেলা এসো, ডক্টর ঢাউল নিয়ে যাবেন ওদের। কথা মতো সন্ধে 7টায় ডক্টর ঢাউল সেই বেড়াল বাহিনী নিয়ে ডাক্তার বাড়ি ঢুকলেন। সে এক এলাহি কাণ্ড করেছে নেপাল। সানাই বাজছে মাইকে, ডেকোরেটর এসে সাজিয়ে দিয়েছে বিয়েবাড়ির মতো, আলোয় ভেসে যাচ্ছে। কার্পেট পড়েছে সদর দরজা থেকে উঠোন অবধি। নেপালের বন্ধুরা ভাড়ার ঘরে সাঁড়াশিয়ার লাঠি হাতে খাবার পাহারা দিচ্ছে। ইঁদুরগুলোকে কিচ্ছু বিশ্বাস নেই কি না। হাঁদু ডাক্তারের একরত্তি বংশের সলতে মেয়ে রুমকি শাঁখ বাজাতেও চেষ্টা করল, কিন্তু কতটুকুই বা গাল ওর, ফ্যাঁস করে উঠল মাত্র। তাতে অবশ্য কিছু যায় আসে না। ডক্টর ঢাউল বললেন, নাম্বার 21, 32, 42, 44 আর 55 পেটের রোগে ভুগছে বলে আসেনি,
বাদবাকি সবাই এসেছে। বিড়ালগুলো তাঁর ছড়ির ইশারায় উঠোনে সার বেঁধে বসে পড়ল। হাঁদু ডাক্তার তারিফ করলেন। হ্যাঁ, ট্রেনিং দেওয়া হয়েছে বটে, এ না হলে এক্সপার্ট কাকে বলে। ডক্টর ঢাউল তখন মাঝে মাঝে তন্নি করছেন। হ্যালো 36 নম্বর, অমন করে বসে না, ভদ্রভাবে বসো। 29 নম্বর, আবার বলছি পা নামাও, এখন গাল চুলকোবার সময় নয়। 1 নম্বর, তুমিও কি করছো? হাই তুলছো কেন? খাবে, তারপর তো ঘুমোবে। এই নাম্বার 14, ফের গোঁফ চুলকোয়। এটা কি গোঁফ চুলকোবার সময়? তাছাড়া কখনো নখে চুলকোবে না, বলে দিয়েছি না, নখে কত সব জীবাণু থাকে। সাবধান। নাম্বার 9 এ সময় ম্যাও করে উঠল। ডক্টর ঢাউল তেড়ে গিয়ে বললেন, কি হলো, কাঁদছ কেন? খাবার সময় কান্না? ছি, কাঁদে না, অসভ্য বলবে। কিন্তু খেতে দিতে এত দেরি হচ্ছে কেন? শিঙি মশাইও সেজেগুজে এতক্ষণে এলেন। হাঁদু ডাক্তারও সেজেগুজে রয়েছেন। দুই বন্ধুতে পাশাপাশি দাঁড়িয়ে আয়োজন দেখছিলেন। হঠাৎ সেই সময় নেপাল ভাঁড়ার ঘর থেকে দৌড়ে এসে চেঁচিয়ে উঠল, মামা মামা, সর্বনাশ হয়ে গেছে। কি কি হয়েছেটা? কি হয়েছে? হয়েছে সাংঘাতিক কাণ্ড। ভোম্বল, ভোঁদা, নান্টু, মন্টু, লটকন, অতগুলো খচ্চর ছেলের পাহারা এড়িয়ে ইঁদুরগুলো সব দুধ আর মাছ সাবার করে দিয়েছে কখন। ঢাকনা খুলতে গিয়ে দেখে শুধু ইঁদুরে গিজগিজ করছে। কটা মরবে, মারতে গিয়ে ভোম্বলের পায়ে কামড়ে দিয়েছে। ভোঁদার হাতের আঙুল জখম, নান্টুর কানের লতি নেই, মন্টুর নাকের ডগা নেই, আর লটকনের হাফ প্যান্টুলুন আর জামার ভেতরে এক গুচ্ছে ঢুকেছে, বের করা যাচ্ছে না। সে ক্রমাগত চেঁচাচ্ছে আর হাত পা ছুটছে। সব মিলিয়ে ভাঁড়ার ঘরে এবার দক্ষযজ্ঞ শুরু হয়েছে। শুনেই হাঁদু ডাক্তার গর্জে উঠলেন, ডক্টর ঢাউল, ডক্টর ঢাউল, ওদের অ্যাটাক করতে বলুন। ডক্টর ঢাউল অমনি ছড়ি নাচিয়ে চেঁচালেন, এভরিবডি কুইক, অ্যাটাক হারামজাদা র্যাটস, ক্যাটস টু র্যাটস, ক্যাটস টু র্যাটস। আশ্চর্য, বিড়ালগুলো নড়লও না। শিঙিমশাই চুপচাপ দাঁড়িয়েছিলেন, মুখটা গম্ভীর। হাঁদু ডাক্তার বললেন, সিঙ্গি, 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 তোমার বিড়ালগুলো তো ভারী অকম্মার ধারী দেখছি। অমন কাওয়ার্ড বিড়াল তো দেখা যায় না। এ কি পুষেছ হে? ছি ছি, নেমো খারামগুলোকে বস্তায় ভরে এক্ষুনি নদীর ওপারে ফেলে দিয়ে এসোগে। শুনে শিঙিমশাইয়ের মুখটা বিকৃত হয়ে গেল। অমনি দাঁত খিচিয়ে বলে উঠলেন, নেমো খারাম? আমার বেড়াল নেমো খারাম না তোমার ইঁদুরগুলো নেমো খারাম? যত সব অভদ্র অসভ্য বদমাস বাড়িতে পুষে রেখেছে আর আবার বিড়ালগুলোকে দোষ দিচ্ছে। আসলে বুঝেছি সবটাই চালাকি, নেমন্তন্ন করে এনে অপমান, এ দস্তুর মতো ষড়যন্ত্র। আমি উকিল, তোমার নামে আমি মানহানি আর ক্ষতিপূরণের মামলা করব, তবে আমার নাম নাদু সিঙ্গি। চলে আসুন ডক্টর ঢাউল, বুঝতে পারছেন না এখনো? সব চালাকি। আসলে আমার বেড়াল দেখে হাঁদুর হিংসে হয়, তাই কৌশলে অপমান করল। হ্যাঁ, বললেই বিশ্বাস করতে হবে যে ইঁদুর দুধ খেয়েছে, মাছ খেয়েছে। ওরা তো নিরামিষাশী, ফসলের দানা খায়। ডক্টর ঢাউল উদাত্ত কণ্ঠে বক্তৃতা করে বললেন, বছরে কোটি কোটি টাকার শস্য খেয়ে শেষ করে ইঁদুর। রাষ্ট্রপুঞ্জের নথিতে বলা হয়েছে, ইঁদুর যার ঘরে আশ্রয় পায় সে মানবতার শত্রু। এই খাদ্যের আকালের যুগে চালে কাঁকড় খেতে যখন দাঁত ভাঙছে,
সরকার রেশনে খাদ্য দিতে পারছে না, তখন ইঁদুর যারা পোষে তাদের মুন্ডু চাই, মুন্ডু চাই। হাঁদু ডাক্তার গোড়াতেই ক্ষেপে গিয়েছিলেন সিংহীর কথায়। এবার স্লোগান শুনে গর্জালেন, শাট আপ! আমি ইঁদুর পুষেছি না ওগুলো নাদুর ইঁদুর? সিংহী আস্তিন গুটিয়ে বললেন, চোপড়াও মিথ্যাবাদী, বাড়ি ডেকে এনে আরও অপমান। আমার ইঁদুর, সকাল হতে দাও, এজলাসে হাকিম বসতে দাও, আমি মামলা করব তোমার নামে। ডক্টর ঢাউল বেড়ালগুলো ডাকিয়ে নিয়ে দরজার দিকে এগোচ্ছিলেন। হাঁদু ডাক্তার দু হাতের বুড়ো আঙুল সিংহীর নাকের কাছে তুলে বললেন, কচু করবে, হাতি করবে, কলা করবে। আর সেই সময় হাঁদু ডাক্তারের পায়ের কাছে 3 নম্বর বেড়ালটা এসে ম্যাও করে উঠতেই তিনি এক লাফ দিলেন। তার ফলে 10 নম্বর হুলোর ওপর গিয়ে পড়লেন। হুলো চাপা পড়ল আর সিংহী মশাই আর্তনাদ করে উঠলেন, খুন, খুন, পুলিশ, পুলিশ! পুলিশ আসতো কিনা কে জানে। তার ওই চিৎকার শুনেই হয়তো ভাঁড়ার ঘরের দিক থেকে এবার ইঁদুরগুলোকে বেরোতে দেখা গেল। একটা দুটো নয়, পালে পালে, দলে দলে, সাদা, কালো, ধূসর, খয়েরি, নানান জাতের ইঁদুর। কেউ লম্বা, কেউ বেঁটে, কেউ মোটা, কেউ রোগা। যত রকম ধেড়ে আর নেংটি পিলপিল করে বেরিয়ে এলো এবং মাইকের সানাইয়ের তালে তালে নাচ জুড়ে দিল। সম্ভবত গোপনে ভাঁড়ার ঘরের ওই আয়োজনের খবর শহরময় পাচার হয়ে গিয়েছিল ইঁদুরকুলের মধ্যে। তার ফলে হাজার হাজার ইঁদুর এসে কখন ঘাপটি পেতে বসেছিল। এখন আচমকা তারা উঠোনে এসে পড়তেই ডক্টর ঢাউল মরিয়া হয়ে আবার চেঁচালেন, ক্যাটস টু র্যাটস, ক্যাটস টু র্যাটস! একদল ইঁদুর তার গায়ে চড়তে শুরু করেছে। তখন তিনি হাত পা ছুঁড়ছেন। সিংহী মশাইয়ের ওপরও হামলা শুরু হয়েছে ওদিকে। তিনিও পুলিশ পুলিশ করে পাড়া মাথায় করে যাচ্ছেন আর 2 হাত তুলে নাচছেন। তারপর শেষ অবধি মাটিতে পড়ে গড়াগড়ি খেতে থাকলেন। গতিক দেখে হাঁদু ডাক্তার তার মেয়ে রুমকির হাতে ধরে ঘরে ঢুকে দড়াম করে দরজা বন্ধ করলেন। তারপর ভেতর থেকে ডাকতে লাগলেন, নেপো, নেপারে, পালিয়ে আয়, পালিয়ে আয় তোরা! ন্যাপা আর তার সাঙ্গপাঙ্গরা তখন গতিক বুঝে অন্য মতলব এঁটেছে। কিন্তু আশ্চর্য, বিড়ালগুলো আচমকা এত লাখি লাখি ইঁদুরকে নাচতে দেখে এমন ভ্যাবাচাকা মেরে গেছে যে কহতব্য নয়। তারা প্যাট প্যাট করে তাকিয়ে নাচ দেখছে শুধু। সেই সময় আচমকা বাড়ি অন্ধকার হয়ে গেল। নেপাল মেন সুইচটা অফ করে দিয়েছে। ঘন কালো রঙে ডুবে গেল সারা বাড়ি। আর বেড়ালগুলো এতক্ষণ যা পারছিল না ডক্টর ঢাউলের ভয়ে কিংবা চক্ষু লজ্জায়, তা অর্থাৎ নাচ জুড়ে দিল। তারপর আর কি, অন্ধকারে সে এক ধুন্ধুমার কাণ্ড। সিংহী মশাই, ডক্টর ঢাউল, বেড়ালগুলো আর ইঁদুরগুলো মিলে ভূতের কীর্তন চলছে। অন্ধকারে শুধু নানা রকম টুইস্ট নাচের ভুতুড়ে শব্দ শোনা যাচ্ছে। মাঝে মাঝে সিংহী মশাই শুধু চেঁচিয়ে উঠছেন, পুলিশ, আলো, মামলা করব, দমকলে ফোন করে দাও। আর ডক্টর ঢাউল চেঁচাচ্ছেন, ক্যাটস টু র্যাটস, ক্যাটস টু র্যাটস, ক্যাটস টু র্যাটস! দমকল আসেনি কিংবা মামলাও অবশ্যই করেননি নাদু সিংহী। কিন্তু চিরজীবনের বন্ধু হাঁদু ডাক্তারের মুখ দেখা সেই থেকে বন্ধ। আর হাঁদুবাবু টের পেয়ে গেছেন যে সিংহীকে জব্দ করতে হলে তার বেড়ালগুলোকে জব্দ করতে হবে, এবং তা করতে হলে এমন সরেস জাতের ইঁদুর পোষা মঙ্গল। এ একরকম সাপে বর হলো। এখন তার ইচ্ছে
সকাল বিকেল গাড়ি চাপিয়ে সিংহীর মতো ইঁদুর নিয়ে বেরোবেন, কিন্তু তার জন্যে ট্রেনিং দেওয়া যে দরকার। ইঁদুর বিজ্ঞানী চাই একজন। শেষ অবধি তাও জুটে গেছে। আবার কে? সেই ডক্টর ডিজি ঢাউল। কারণ ওই কাণ্ডের পর সিংহী বাড়ি থেকে ওর চাকরি যায়। বেকার বিজ্ঞানীকে তক্ষুনি চাকরি দিয়েছেন হাঁদু ডাক্তার। এখন ন্যাপলা বড়াই করে বলে বেড়ায়, আমাদের ডক্টর ডিজি ঢাউল যে সে নন, দস্তুর মতো ইঁদুর শাস্ত্রে ডক্টরেট ডিগ্রি, তার ওপর MRS অর্থাৎ মাইস অ্যান্ড র্যাটস সাইকোলজিস্ট।